আমরা জানি গত 4 এপ্রিল 2025 তারিখে সুপ্রিম কোর্ট এই ডিএলএড 2022-এর ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্রাথমিকে 2022-এর রিক্রুটমেন্টের সূত্র ধরে অর্থাৎ 11,765 যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে 9,533-এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায়। বাদ বাকি যে প্রায় 2100 মতো ভ্যাকেন্সি পড়েছিল সেই ভ্যাকেন্সিতে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য সুপ্রিম কোর্ট গত 4 এপ্রিল 2025 তারিখে নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে কার্যকরী করেনি। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কতগুলো ধন বা বেশ কতগুলো বিষয়ের প্রশ্নচিহ্নের মধ্যে তারা এই মুহূর্তে পড়েছে। যে বিষয়বস্তুগুলোকে ক্লিয়ারিফাই করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে নতুনভাবে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা এমএ ফাইল করলো। আবার নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নির্দেশকে কার্যকরী না করায় পর্ষদ তথা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের বিরুদ্ধে কন্টেম্প অ্যাপ্লিকেশন হলো এই সমস্ত ডিএলএড 2022 ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি এটা ডিএলএড 2022-এর যে মামলা, সেই মামলার যে ফাইনাল জাজমেন্ট এসেছিল সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং জাজমেন্ট ফাইনাল এসেছিল সেটা আমরা বুঝতে পারছি। তো এটা সুপ্রিম কোর্ট থেকে এই কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের এই মামলার ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাবো আর্লিয়ার কোর্ট ডিটেলস সেম আছে। তো আগের মামলার ক্ষেত্রেও ঠিক 4/4/2025 তারিখে যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি করলো, জাজমেন্টটাকে চ্যালেঞ্জ বা ক্লারিফিকেশন চাইলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা আমরা দেখবো, দেখুন এই জায়গাটা দেখলে আমরা কিন্তু ক্লিয়ার হবো প্রাথমিক শিক্ষা পর্ষদ কি চায়। 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল ভ্যাকেন্সি ছিল 11,765 এবং সেখান থেকে পর্ষদ টোটালটা রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি কমপ্লিট করে ফেলেছে 9,533 জনের মতো। সেখানে মোটামুটি 2100 ভ্যাকেন্সির মতো তারা সেখানে বাকি বা আনফিল অবস্থায় পড়েছিল। এখন একদিকে এই ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার অন্যদিকে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যে সমস্ত ছিলেন এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আবার অন্যদিকে আনঅবজার্ভ ক্যান্ডিডেটরাও রয়েছে। তার ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে দ্বন্দ্বে পড়েছে যে অ্যাকচুয়াল কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। একদিকে এনআইএসদেরকে দেওয়া হবে নাকি ডিএলএড 2022-দেরকে দেওয়া হবে নাকি আনঅবজার্ভদেরকে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের দুটি নির্দেশই কার্যকরী করতে হচ্ছে। তার ফলে এনআইএসদের নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে ইতিপূর্বেই, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার জন্য প্রসেস করে দিয়েছে। তো তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট সেই ভ্যাকেন্সিতে ফিল আপ করে দেওয়া হয় তাহলে তো পর্ষদের হাতে আর ভ্যাকেন্সি পড়ে থাকবে না। তাহলে ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে তারা প্রদান করবে? যদিও এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কতটা কি সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে সে বিষয়ে তারা যে নোটিফিকেশন দিয়েছে সেখান থেকে একটা সংশয় তৈরি হয়েছে যে সমস্ত ডকুমেন্টস তারা প্রডিউস করতে পারবে না সমস্ত ক্যান্ডিডেটরা, সেই বিষয়টা আলাদা বিষয়। কিন্তু পর্ষদ তারা যুক্তি দেখাতে পারছে এই মুহূর্তে যে তারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়। তার ফলে একটা ক্লিয়ারিফিকেশন চায় যে আমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি, সেখানে আমরা এনআইএসদের অ্যাপয়েন্টমেন্ট দেবো না ডিএলএড 2022 ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবো, তা আপনারা নিজেরাই বলে দিন। ফলে সুপ্রিম কোর্টের কাছে একটা ক্লারিফিকেশন চেয়ে এই মামলার দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।